বাস লঞ্চের পর এবার ঢাকার সঙ্গে বন্ধ করা হলো সারা দেশের ট্রেন চলাচল। লাগামহীন করোনা সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী। ট্রেন নাকি সব বন্ধ, এখন চলবে না, এখন টিকিটও পাওয়া যাইতেছে না। আসছিলাম কেবিনের জন্য, এসে দেখি যে লঞ্চ চলবে না। 3-4 জায়গায় আটকাইছে। এত অশান্তি মনে হয় কোনোদিনও পাইনি। ঢাকা শহরের প্রতি মন উঠে গেছে। যদি আগে বলতো তাহলে আমরা বের হতাম না। বেড়েই চলেছে শনাক্ত, একদিনে আরো 76 জনের মৃত্যু। হাসপাতালে শয্যার জন্য উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের রোগীদের হাহাকার। এখানে না কিছু নাই, কোনো ডাক্তার বা কিছু নাই। ওনারা করোনা সাসপেক্ট করতেছেন, বেডের জন্য ওয়েট করতেছেন। এক্সট্রা বেডও প্রোভাইড করতে না পারার কারণে তারা ফ্লোরে রেখে তাদের চিকিৎসা প্রদান করতে হচ্ছে। ঢাকায় 71 ভাগ এবং চট্টগ্রামে 55 ভাগ মানুষের শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবডি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব কূটনীতিতে করোনা ভ্যাকসিন এখন অন্যতম হাতিয়ার, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। টিকা পড়ে থাকলেও দিতে অনীহা ধনী দেশগুলোর, উল্টো শর্তের বেড়াজাল। দেওয়ার নামে তো কেউ আগ্রহ, খালি আশ্বাস আমি বলি মূলা দেখাচ্ছেন সবাই। বাসায় ফিরলেও শারীরিক জটিলতা কমেনি বেগম জিয়ার। লিভার ও কিডনির চিকিৎসায় বিদেশে নিতে চায় বিএনপি, স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত। সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান। প্রকৌশলী হবার মাঝপথেই জাল টাকার কারবারি। রাজধানীতে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পাঁয়তারা। রাজধানীর রোকেয়া সরণি যেন মরণ ফাঁদ। সড়ক সংস্কার নিয়ে সিটি কর্পোরেশন, মেট্রো রেল ঠেলাঠেলি, চরম দুর্ভোগে কয়েক লাখ বাসিন্দা। এবং পিকে হালদার কাণ্ডে এসকে সুর সহ সাবেক ডেপুটি গভর্নরকে জিজ্ঞাসাবাদ। তদন্ত কমিটির কাছে ৩.৫ কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার দায় অস্বীকার। লাগামহীন সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি। আশপাশের 7 জেলায় কঠোর লকডাউন চললেও কোথাও কোথাও সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা চোখে পড়েছে। এদিকে সারা দেশের সঙ্গে ঢাকার বাস ও লঞ্চ চলাচল বন্ধ করার পর আজ রাত 12টা থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না দূরপাল্লার বাস, বন্ধ লঞ্চ চলাচলও। উদ্দেশ্য ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলা। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে মঙ্গলবার ভোর 6টা থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। বন্ধ ঢাকামুখী সব যানবাহন। বিধিনিষেধ মেনে শুধু জরুরি সেবাদানকারী ও পণ্যবাহী যান চলাচল করছে। বন্ধ দোকানপাট। সার্বিক দিক বিবেচনায় কেউ কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও অনেক কর্মজীবী তুললেন ভোগান্তির অভিযোগ। মনে করি যে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। এত দুর্ভোগ, এত অশান্তি মনে হয় কোনোদিনও পাইনি। ঢাকা শহরের প্রতি মন উঠে গেছে। যদিও লকডাউনে থাকা আরেক জেলা গাজীপুরে চোখে পড়ল ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে দূরপাল্লার বাস। 3-4 জায়গায় আটকাইছে, এক জায়গায় 500 দিয়েছি, বড় বাড়ি একটা মামলা দিয়েছে, আমার মামলা দিয়েছে। মাদারীপুরেও ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। সড়কে মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল এবং ফেরিতে যাত্রীবাহী যান পারাপার বন্ধ থাকলেও ঘাটে ভিড় করছেন যাত্রীরা। পণ্যবাহী যান পারাপারে ব্যবহৃত ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিতে দেখা যায় অনেককে। স্বাস্থ্যবিধির কথা তুললেই দিচ্ছেন নানা অজুহাত। যার প্রয়োজন তার যাইতেই হবে, এতে টাকা লাগুক যা লাগুক, এতে তো কিছু করার নাই। এদিকে ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে বরিশাল ভোলা এবং বরিশাল মেহেন্দিগঞ্জ সহ নিকটবর্তী রুটে চলাচল করবে লঞ্চ। আসছিলাম কেবিনের জন্য, এসে দেখি যে লঞ্চ চলবে না। কেবিন বুকিং দেওয়ার জন্য, কিন্তু ওনারা যাবেন না। ঢাকার আশপাশের 7টি জেলায় আগামী 30 জুন মধ্যরাতে শেষ হবে এই কঠোর লকডাউন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, কি অবস্থা দেখছেন?
জাফর, সড়ক এবং নৌপথের পর চলাচল নিষেধাজ্ঞার পর কিন্তু এখন শুরু হয়েছে রেল যোগাযোগের উপরে বিধিনিষেধ। আজ রাত 12টা থেকে ঢাকার সঙ্গে সকল জেলা এবং বিভাগের যে ট্রেন চলাচল সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু কমলাপুর রেল স্টেশনে অসংখ্য মানুষের কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা মূলত যাত্রী, এবং আজ সন্ধ্যা 7:30টার আগ পর্যন্ত কিন্তু এই যে ঘোষণাটি এসেছে যে আজ রাত মধ্যরাত থেকে রাত 12টা থেকে ঢাকার সাথে সবগুলো জেলা এবং বিভাগের যেই রেল যোগাযোগ বন্ধ হবে সেটি কিন্তু অনেক যাত্রী কিন্তু জানেন না এখনো, এবং তারা তাদের আগের শিডিউল অনুযায়ী তারা কিন্তু টিকিট নিতে এসে কিন্তু কমলাপুর রেল স্টেশনে তারা কিন্তু এখন কোনো ধরনের টিকিট পাচ্ছেন না। তারপরেও কিন্তু তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তারা বলেছেন অনেকেই চাকুরির জন্য ঢাকার বাইরে যেতে হবে তাদের, বা জরুরি কাজে কিংবা অনেকে চিকিৎসার জন্য এসেছিলেন, এখন ফেরত যেতে পারছেন না, কারণ করোনা সংক্রমণের যেই আশঙ্কাজনক হারে যে সংক্রমণ বেড়েছে এবং সেটি প্রতিরোধ করতে কিন্তু সরকারের পক্ষ থেকে এই ঢাকার সাথে সারা দেশে যে ট্রেন চলাচল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত রেখেছে পরবর্তী নির্দেশনা না পর্যন্ত। এবং এই যেই নির্দেশনাটি সেটি কিন্তু সন্ধ্যা 7:30টার পর কিছুটা পর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং তৎক্ষণাৎ কিন্তু অনেক মানুষই কিন্তু ইতিমধ্যে রেল স্টেশনে এসে হাজির হয়েছিলেন এবং তারা কিন্তু এখনো আছেন। অন্যদিকে স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা ইতিমধ্যে টিকিট কিনে ফেলেছেন তারা কিন্তু আগামীকাল তাদের টিকিটগুলো ফেরত নিতে পারবেন। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে আজকে যেহেতু রাত 12টা থেকে এই বিধিনিষেধটি কার্যকর হবে, সেহেতু 12টার আগে যে 6টি ট্রেন, যেটি চট্টগ্রাম, সিলেট এবং কুড়িগ্রামের যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু শিডিউল অনুযায়ী কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবে। তবে একটি বিষয় যে এখানকার কমলাপুর রেল স্টেশনে যারা টিকিট নিতে এসেছেন তারা কিন্তু বলেছেন যে হঠাৎ করে এই লকডাউনের যে সিদ্ধান্তটি অর্থাৎ রেল যোগাযোগ বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে সেটি কিন্তু তাদেরকে কিছুটা হলেও তাদেরকে বিপাকে ফেলেছে। জাফর, করোনা সংক্রমণ রোধে ঢাকার সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ করা হয়েছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মার্জিয়া মোমো। এদিকে করোনায় দেশে আরও 76 জন মারা গেছেন, গতকালের চেয়ে বেড়েছে শনাক্ত। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 57 জন। নমুনা পরীক্ষায় বাগেরহাটে সর্বোচ্চ শনাক্তের হার 49.1%। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বেসামাল হাসপাতালগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে করোনা রোগী ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। কয়েকটি এলাকায় বিশেষ লকডাউন চললেও মানছেন না বেশিরভাগ মানুষ। এতে রোগীর বাড়তি চাপে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। খুলনা বিভাগে মারা গেছেন 27 জন। 24 ঘন্টায় খুলনা জেলায় 629টি নমুনা পরীক্ষায় 268 জন শনাক্ত হয়েছেন, হার 42.6%। সংক্রমণ রোধে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। কিছু কিছু রোগীকে আমরা এক্সট্রা বেডও প্রোভাইড করতে না পারার কারণে তারা ফ্লোরে রেখে তাদের চিকিৎসা প্রদান করতে হচ্ছে। যশোরে মারা গেছেন 10 জন, তাদের মধ্যে 6 জন করোনায় ও 4 জন উপসর্গ নিয়ে। 24 ঘন্টায় 528টি নমুনা পরীক্ষায় 253 জন শনাক্ত হয়েছেন, হার 48%। 24 ঘন্টায় সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। 188টি নমুনা পরীক্ষায় 86 জন শনাক্ত হয়েছেন করোনায়, হার 46%। 392 জন করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। যে সমস্ত রোগী বা সাসপেক্টেড ঠিকানে ভর্তি হচ্ছেন তাদের যারা কন্ট্যাক্টে আছেন তাদেরও পরীক্ষা করা জরুরি। বাগেরহাটে মারা গেছেন 4 জন, শনাক্তের হার 49.1%। 24 ঘন্টায় 112টি নমুনা পরীক্ষায় শনাক্ত 56 জন। করোনা হটস্পট রাজশাহী বিভাগে মারা গেছেন 14 জন। 24 ঘন্টায় রাজশাহী জেলায় 1669টি নমুনা পরীক্ষায় 326 জন শনাক্ত হয়েছেন, হার 19.53%। এখানে কিছু নাই, কোনো ডাক্তার মানে কিছু নাই। ওনারা করোনা সাসপেক্ট করতেছেন, বেডের জন্য ওয়েট করতেছেন। এছাড়া বগুড়ায় 2 জন, ঠাকুরগাঁও ও কুষ্টিয়ায় 3 জন করে, ঝিনাইদহ, পঞ্চগড় ও কুড়িগ্রামে 1 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন। লিমন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। লিমন, আমরা বেশ কয়েকটি রিপোর্ট দেখলাম যেখানে কিনা করোনা সংক্রমণের একটা হারের ব্যাপারে বলা হচ্ছিল। একটু যদি আপনি জানাতেন যে বিভাগওয়ারি এই হারটা কি এবং সংক্রমণের গতিটা আসলে কীরকম? আসলে তারপর দেখতেই পারলাম যে আসলে যে
বিশেষ করে খুলনা এবং রাজশাহী অঞ্চলের যে অবস্থা, মূলত কিন্তু সীমান্ত অঞ্চল দিয়ে যদি একটু পেছনের দিকে তাকে মাস দুয়েক আগে আসলে যখন একটু একটু করে ভারতীয় ভ্যারিয়েন্ট, যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট আমি পরিচিত, সেটা দিয়ে বাংলাদেশে ওই সব অঞ্চলের সংক্রমণ শুরু হয়, কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে সেই ডেল্টা ভ্যারিয়েন্ট অন্যান্য যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলোকে বলতে গেলে গিলে খাচ্ছে, এবং মোটামুটি এই ভ্যারিয়েন্ট দিয়েই কিন্তু সব আসলে সংক্রমণের পরিস্থিতি বাড়ছে। এবং যদি দেশের সার্বিক পরিস্থিতি 24 ঘন্টার যে অবস্থা সেটি যদি দেখি, 24 ঘন্টা নমুনা পরীক্ষা হয়েছে 25,028টি এবং শনাক্ত হয়েছে 4,846 জন, এবং শনাক্তের হার 19.36%। তারপর এতেই আসলে বোঝা যায় যে আসলে 19.36 এটি কিন্তু এক সময় আমাদের দেশে প্রায় 2% নিচেও একবার নেমে গিয়েছিল। এরপরেও কিন্তু কিছুদিন আগেও 10-এর নিচে নেমে গিয়েছে। আবার এই ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবেই কিন্তু বিশেষ করে যেটি বলছিলাম খুলনা ও রাজশাহী অঞ্চলে সেটি কিন্তু আসলে বেড়ে গেছে। আমি যদি একটু বিভাগ ভিত্তিক শনাক্তের হার সেটি যদি দেখি, অর্থাৎ বিভাগগুলোর মধ্যে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে যারা আছে এই মুহূর্তে তাদের অবস্থা যদি দেখি, ঢাকা বিভাগ আসলে বরাবরই সবসময় আসলে ঢাকা ঝুঁকিতে। এর মূল কারণ কিন্তু আসলে ঘনবসতি, কারণ ঢাকায় সংক্রমণের হার কম থাকলেও যে জনসংখ্যা রয়েছে পরিমাণের দিক থেকে, সংখ্যার দিক থেকে সেটি কিন্তু অনেক বেশি, এবং মৃত্যু কিন্তু 14 জন। চট্টগ্রামে ঢাকার সঙ্গে কিন্তু কাছাকাছি অবস্থায়, চট্টগ্রামে কিন্তু 10 জন। রাজশাহী দেখতে পাচ্ছেন যে ঢাকার সমান জনসংখ্যার হিসাব করলে কিন্তু অনেক কম, কিন্তু ঢাকার সমান কিন্তু এখানে। আবার খুলনার যেটা আমি বলছিলাম বারবার, যে খুলনায় শনাক্তের হারও, খুলনার একটি জেলায় কিন্তু শনাক্তের হারও কিন্তু অনেক বেশি। কাজেই সব কিছু মিলে খুলনায় 27 জনের মৃত্যু। তো এ নিয়ে আসলে কথা বলা যায়। এর মধ্যেও আরেকটি বিষয় রয়েছে, যেমন ICDDRB আজকে একটি তাদের ওয়েবিনারে তাদের একটি গবেষণা প্রতিবেদন দিয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে যে ঢাকা এবং এই যে অ্যান্টিবডি তৈরি হয়েছে প্রায় বস্তি বা এর আশেপাশের লোকজনের মধ্যে, বস্তি এলাকায় বেশি করেছে, কিন্তু ওভারঅলও করেছে সেটি কিন্তু 71% এবং চট্টগ্রামে 55%। এ নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে, আগে সেই প্রতিবেদনটি দেখে আসব। দেশে করোনার প্রথম দুটি ঢেউ সামাল দিতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ঢাকা আর চট্টগ্রামকে। সংক্রমণের হার বিবেচনায় এই দুই মহানগরী ছিল সবার উপরে। তৃতীয় দফায় এসে সংক্রমণের মাত্রা ছাড়িয়েছে ঢাকার বাইরেও। এ পর্যায়ে এসে জানা গেল ঢাকায় 71 আর চট্টগ্রামে 55% মানুষের দেহে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। ICDDRBর 5 মাসের গবেষণায় নেওয়া হয়েছে 3000-এর বেশি মানুষের নমুনা। নারীদের মধ্যে এই হার 70.06%, যা পুরুষদের তুলনায় 66% বেশি। তবে যাদের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে তাদের মাঝে 35.5%-এর মধ্যেই মিলেছে মৃদু উপসর্গের ইতিহাস। We found that the seroprevalence on average was 52%. And also what we found that our study showed that in Dhaka city it was 36%, in non-slum areas, and it was actually 65% in the slum areas. And ICDDRB বলছে ডায়াবেটিক্সে আক্রান্তরা করোনার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, আর 2 ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে আক্রান্তের সংখ্যা থাকলেও ঝুঁকি অনেক কম। যদি কারোর ডায়াবেটিস থাকে প্লিজ এটার যত্ন নেবেন, ব্যায়াম করবেন, মিষ্টি খাবার খাবেন না, ঔষধ খাবেন ঠিক মতন, মাস্ক এগুলো পরবেন, ভিড় ভাট্টা আপনারা যাবেন না। সেক্ষেত্রে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলাই হতে পারে করোনা থেকে বাঁচার অন্যতম উপায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জাফর, দেখলাম গবেষণাটা, কিন্তু লিমন একটা বিষয় আছে যে গবেষণাটি আসলে ঠিক কতদিন নাগাদ হয়েছে এবং সেই সময় করোনা সংক্রমণের হার কেমন ছিল, এবং পাশাপাশি বলা হচ্ছে যে 3000 স্যাম্পল নিয়ে গবেষণাটি করা হয়েছে। এই যে স্যাম্পল সাইজটা, এটা কি আসলে সার্বিক চিত্রের সাথে কতটা প্রতিফলিত করবে? এটা আসলে যে কোনো গবেষণায় জাফর, এটা তো আসলে গবেষণাগুলো এমনই হয় যে যে কোনো কমিউনিটি থেকে বা নির্দিষ্ট স্থান থেকে বেছে বেছে তারা আসলে এই একটা জনগোষ্ঠীকে তার মধ্যে থেকে জনসংখ্যা, কারণ ওভারঅল সবার উপরে তো আসলে জরিপ করা সম্ভব না। তো কাজে এইসব প্রত্যেকটা গবেষণায় সীমাবদ্ধতা বা এই ধরনের একটু কিছু থাকে। তারপরেও ICDDRBর মূলত যদি পুরো গবেষণা প্রতিবেদনটা যদি একদম একটু আরও বিস্তারিত ব্যাখ্যা করি, সে বিষয়টি হবে এমন যে ঢাকায় 71% মানুষের শরীরে এবং চট্টগ্রামে 55% মানুষের শরীরে তাদের মূল ফান্ডিংস হচ্ছে গিয়ে এইটা, এবং এটি মূলত আরবান এবং নন আরবান, স্লাম এবং নন স্লাম, অর্থাৎ বস্তি এলাকা এবং তার আশপাশ বা বস্তির পাশের এলাকার মধ্যে এটি করা হয়েছে। এবং 2020 সালের অক্টোবর থেকে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত
এই কয় মাস জুড়ে তারা আসলে ঢাকা এবং চট্টগ্রামে তাদের এই যে গবেষণা সেটি পরিচালনা করে। এবং গবেষণা যদি আমরা দেখি, পুরো গবেষণাটি পরিচালনা করা হয়েছে 3000-এর একটু বেশি, যেমনটি আমরা রিপোর্টে দেখছিলাম। মূলত সেই সংখ্যাটা হচ্ছে 3220 জন, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম মিলে 3220 জন এই গবেষণায় অংশ নিয়েছে এবং তাদের মধ্যে 2209 জনের মধ্যেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে এই অ্যান্টিবডির মধ্যে স্বাভাবিকভাবেই যার প্রশ্ন ছিল যে এরা কি আক্রান্ত ছিল বা এদের মধ্যে এরা কি টিকা নেওয়া ছিল, এই বিষয়টি ছিল। তবে গবেষণা তারা বা আরেকটি বিষয় ছিল যে এরা দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে কিনা। তবে গবেষণা থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, এদের কারো কারো মধ্যে অর্থাৎ 35.5% মধ্যে তারা মৃদু উপসর্গ পাওয়া গেছে। অর্থাৎ যেহেতু তাদের মধ্যে কারো কারোর মধ্যে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়েছে বা ভিটামিন ডি এর কথা বলা হচ্ছিল, যে ভিটামিন ডি তাদের মধ্যে হয়েছে, তাদের মধ্যে একটা ইমিউনিটি তৈরি করা হয়, যে কারণে আসলে অনেকেই হয়তো বুঝতেও পারেনি। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে গবেষণার যে স্যাম্পল 3200 জনের কথা বলা হচ্ছে, এর মধ্যে টিকা নেয়াদের মধ্যে উপসর্গের হার এইটা আসলে এই গবেষণার অন্তর্ভুক্ত ছিল না, কারণ এই গবেষণা টিকার বিষয়টি উল্লেখ করে না। আর যে সময় দেয়া হয়েছে ফেব্রুয়ারির আগ পর্যন্ত, গবেষণাটি একটু আগের, যে কারণে আসলে টিকার বিষয়টা, তবে টিকা নিয়ে কিন্তু গবেষণা চলছে, একাধিক প্রতিষ্ঠান কিন্তু এইগুলো করছে। পরের দিকে যদি যাই তাহলে একটু দেখব নারী ও পুরুষের একটি বিষয় আছে, যে নারীদের মধ্যে অ্যান্টিবডির তৈরির হার কিন্তু 70.6%, অর্থাৎ এটি পুরুষের তুলনায় 66% বেশি। এটাও কিন্তু একটি রিমার্কেবল, একটা মানে লক্ষ্য করার মতো একটি বিষয়। এবং আরেকটি বিষয়, তাদের মধ্যে যারা শুধু স্বল্প শিক্ষিত, অধিক ওজন কিন্তু একটি বড় বিষয়। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক যাদের আছে তাদের মধ্যে তাদের রক্তে অধিক মাত্রায় এই কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ যে বিষয়টি আমরা রিপোর্টেও দেখছিলাম, আইসিডির পক্ষে বলা হচ্ছিল, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে, যাদের অতিরিক্ত ওজন আছে এবং স্বল্প শিক্ষিতর বিষয়ে তারা যেটি ব্যাখ্যা দিয়েছেন, যে যাদের মধ্যে একটু সচেতনতা বেশি আছে, যারা একটু জানে, অর্থাৎ মাস্ক ব্যবহার করেছেন বা তারা হাত ধুয়েছেন, অর্থাৎ স্বাস্থ্যবিধি যারা মেনে চলেছেন, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তারা একটু বোধহয় রেহাই পেয়েছেন। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় স্বাস্থ্যবিধি মানলে হয়তো এখন যেহেতু টিকা তো আছেই, পাশাপাশি স্বাস্থ্যবিধিটা যদি মেনে চলা যায় তাহলে কিন্তু করোনা সংক্রমণ থেকে নিশ্চয়ই একটি বাঁচার উপায়। যে অনেক ধন্যবাদ জানাচ্ছি লিমন আপনাকে, এবং আপনার মাধ্যমে দর্শকরা আসলে বেশ কিছু বিষয় জানলো। তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধি মানা, এর কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন। তিনি জানাচ্ছিলেন যে করোনার আজকের সহ সার্বিক পরিস্থিতি, পাশাপাশি আইসিডিডিআরবির যে গবেষণা অ্যান্টিবডির কথা বলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত। অনেক ধনী দেশ করোনা ভ্যাকসিন মজুদ রেখে ভ্যাকসিন সহায়তায় শর্ত জুড়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভ্যাকসিন এখন কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। টিকা না পাওয়ায় আবারও হতাশা প্রকাশ করেন মন্ত্রী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের ধনী দেশগুলোর অর্ধেক নাগরিক এখনও করোনা ভ্যাকসিনেটেড। যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যে টিকা নিতে লোভনীয় অফারও দেওয়া হচ্ছে, অথচ উল্টো চিত্র বিশ্বের দরিদ্র দেশগুলোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে সতর্ক করেছে, এশিয়া আফ্রিকায় করোনার ঊর্ধ্বগতি চলছে, অথচ ফুরিয়ে আসছে টিকার মজুদ। যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা পড়ে আছে 6 কোটি ডোজ। ধনী দেশগুলোর অপ্রয়োজনীয়ভাবে কোভিড-19 ভ্যাকসিন মজুদ করে রাখা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়ে একে পাবলিক গুড হিসেবে সহজলভ্যের আবেদন করেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। অনেকগুলো দেশের এই ভ্যাকসিন এক্সপায়ার হয়ে যাচ্ছে। It is the right of all countries and all individuals to have the vaccine. So আমরা as usual, Bangladesh has a very strong voice. কোনো দেশের নাম উল্লেখ না করে এ সময় মন্ত্রী অভিযোগের সুরে বলেন, অনেক দেশই ভ্যাকসিন সহায়তায় শর্ত জুড়ে দিচ্ছে। করোনা ভ্যাকসিন এখন কূটনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। গল্পই শুনতেছি, কিন্তু দেওয়ার নামে তো কেউ আগ্রহ, খালি আশ্বাস। আমি বলি মোহলা দেখাচ্ছেন সবাই, আর দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে অমুক জিনিসে আপনারা আমাকে সাপোর্ট দেবেন কিনা। হ্যাঁ, it has become, it looks like another tool of exploitation. এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সহ 30টির বেশি দেশকে 5.5 কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই, এমনটাই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক সংহতির জন্য এই মহামারীকে লিটমাস টেস্ট হিসেবে দেখতে হবে। কোভিড-19 ভ্যাকসিনকে জনগণের পণ্য হিসেবে ঘোষণা এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। মঙ্গলবার কাতার ইকোনমিক ফোরামের এক ভার্চুয়াল সভায় ভিডিও বার্তার মাধ্যমে তিনি একথা বলেন।
The COVID-19 is a litmus test for the global solidarity. We need strong global cooperation to overcome this difficult time. We firmly believe that the COVID-19 vaccines should be declared as global public goods. The public and private investors of Qatar and other countries of the Middle East may seize the opportunities in Bangladesh in the fields of infrastructure, ICT, renewable energy, light engineering and pharmaceutical industries. রাতের সময় আরও থাকছে। সিলেটের রেললাইন সম্প্রসারণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের পর দুই মন্ত্রীর দাবি মতবিরোধ নেই, হইচই বেশি হচ্ছে। 5 জন এমপি আসছেন আমার সহকর্মী, আর আমি কানেক্টিভিটি চাই, সো আই ডিড ইট। I was surprised only by this. হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতা কমেনি। লিভার ও কিডনির চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে মনে করছে বিএনপি। দলের স্থায়ী কমিটিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সে সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। হাসপাতালজনিত ব্যাকটেরিয়া সংক্রমণ ও এভারকেয়ার হাসপাতালের নার্সরা ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত হওয়ায় শনিবার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হয়। যদিও পরিবার ও দল বলছে শারীরিক অবস্থা জটিল হওয়ায় ধারাবাহিক উন্নত চিকিৎসা প্রয়োজন তার। মঙ্গলবার দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় গত শনিবার বিকেলে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিস্তারিত। সভায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দলের নীতিগত সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া লিভার, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন। তার বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশনেত্রী কোভিড পরবর্তী কয়েকটি জটিলতায় ভুগছেন। তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়া প্রয়োজন। বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। এ সময় করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ দাবি করে এর সমালোচনা করেন মির্জা ফখরুল। প্রতারণা মানুষের সঙ্গে যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি, এখানে যেন সত্যিকার অর্থে একটা ভায়াবল অপোজিশন না তৈরি হয়, সেই কর্মসূচি তারা গ্রহণ করেছেন, সেইভাবেই তারা কাজ করছেন। সুতরাং ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য আবার জাতির সঙ্গে আরেকটি প্রতারণা। সরকার এই জাতীয় পরিচয়পত্র নিয়েও চক্রান্ত একটা ষড়যন্ত্র তারা করতে যাচ্ছে। করোনা টিকা দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী বাসায় গড়ে তুলেছেন জাল টাকার কারখানা। জাল টাকা তৈরি করে বিক্রি করতেন চক্রের কাছে, সেই চক্র জাল নোট ছড়িয়ে দিত বাজারে। কোরবানির ঈদ সামনে রেখে গড়ে ওঠা এমন একটি জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গ্রেফতার করা হয়েছে একজনকে। প্রিন্টার থেকে বেরিয়ে আসছে 500 থেকে 1000 টাকার নোট। দেখতে হুবহু আসল টাকার মতো হলেও সবই জাল। র্যাবের হাতে গ্রেফতার নাইমুল হাসান তৌফিক, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। রাজধানীর মেরুলবাড্ডায় নিজ বাসায় গড়ে তুলেছেন জাল টাকার কারখানা। র্যাবের অভিযানে তার কাছ থেকে 50,28,000 টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতার তৌফিক জাল টাকা তৈরি করে একটি চক্রের কাছে বিক্রি করত। এজন্য 1 লাখ টাকার জাল টাকার বিনিময় পেত 20 থেকে 30,000 টাকা। এই চক্রটি গত 3-4 বছরে 125টি জাল নোটের চালান বাজারে ছেড়েছে বলেও জানায় র্যাব। ল্যাপটপ, প্রিন্টার সহ তাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ওই মুহূর্তে 50,28,000 টাকা মূল্যমানের জাল বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। র্যাব বলছে, শিক্ষার্থী তৌফিকের সঙ্গে আরো 2 জন জড়িত। কুরবানির হাটকে সামনে রেখে চক্রটি মাথাচাড়া দিয়ে ওঠে বলেও জানায় তারা। জাল নোটগুলো কিন্তু সাধারণত দেখা যায় এই গরু কেনাবেচার সময় এটা বেশি ব্যবহৃত হয়, এবং এটা সেও স্বীকার করেছে যে এটা তাদের এই উদ্দেশ্য করেই তার এই বড় ধরনের এই যে প্রোডাকশনে যে সে গিয়েছে, এটা তার একটা অন্যতম উদ্দেশ্য ছিল। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ওবায়দুল্লাহ মামুন। সিলেটের ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত নতুন রেল লাইন কোর এলাকার উপর দিয়ে যাবে তা নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের মতভেদ ডিও লেটার থেকে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সিলেট 6 আসনের স্থানীয় রাজনীতির উত্তাপ এখন সর্বত্র। শেষ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 2 মন্ত্রী তাদের মধ্যে মতবিরোধ নেই বলেও দাবি করেন।
1954 সাল থেকে চলমান রয়েছে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রেল লাইন। একে সুনামগঞ্জ সদর পর্যন্ত টেনে নিয়ে রেল নেটওয়ার্কে যুক্ত করতে আসছে নতুন প্রকল্প। কিন্তু প্রকল্পের সমীক্ষা শেষ হবার আগেই গত 6 জুন ছাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ সদর থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ বসাতে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, মহিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, শামীমা আক্তার খানম এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিত পীর ফজলুর রহমান রেলপথ মন্ত্রী নুরুল ইসলামকে ডিও লেটার পাঠান। 4 দিন পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এই 5 সদস্যের দাবি যৌক্তিক বলে রেলমন্ত্রীকে চিঠি দেন। 14 জুন পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে স্ট্যাটাস দেন এবং 6 দিন পর পাল্টা জবাবে স্ট্যাটাস দেন পরিকল্পনা মন্ত্রী। শুরুর আগেই সিলেটের ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইনটি কোন এলাকা দিয়ে যাবে তা নিয়ে দুভাগে বিভক্তি উঠে আসে জনসমক্ষে। সবশেষ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দাবি করেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো মতবিরোধ নেই তার। তবে 5 সংসদের পক্ষ নিয়ে আব্দুল মোমেন রেলমন্ত্রীকে যে ডিও লেটার দিয়েছেন তা উচিত হয়নি। এলাকা ভিত্তিক কিছু টানাপুড়ের মাঝে মাঝে হয়। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, আমি মনে করি এটা সঙ্গত ছিল না। আমি আমার স্ট্যাটাসে বলেছিও যে ওনার জায়গায় যদি অন্য কেউ হতো সে ফোন করতো, ওইটা একটু আমার মানে সারপ্রাইজ, বাট আই এম নট শকড। ইট ক্যান বি রিপেয়ার্ড, এবং ভয়ঙ্কর কোনো ক্ষতিও হয় নাই। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন। ছোট এই ঘটনা নিয়ে হইচই বেশি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি। এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ, এদের তাদের ইন্টারনাল পলিটিক্স কারণে, হুইচ আই ডিডন্ট নো, আমার কাছে কোনো আইডিয়াই ছিল না। হ্যাঁ, আই ফিল সরি অ্যাবাউট ইট। পারস্পরিক আলোচনার মাধ্যমে এ ভুল বোঝাবুঝির সমাধানের আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমি কানেক্টিভিটি চাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদার কাণ্ডে অবশেষে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আলোচিত এসকে সুর চৌধুরী। তবে নিজের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ ব্যাংকের আরেক সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে। আজ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করেন। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে। পিপলস লিজিং সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পলাতক পিকে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশও জারি হয়েছে। শুরু থেকে পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় নাম এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমের। এই মামলায় গ্রেপ্তার 2 আসামির জবানবন্দিতেই উঠে আসে প্রতি মাসে পিকের কাছ থেকে টাকা নেয়ার কথা। পিকে কাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি কাজ করছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে তদন্ত কমিটির মুখোমুখি হন এস কে সুর চৌধুরী। জিজ্ঞাসাবাদ করা হয় আরেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এস কে সুর। অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ। মানে যে সব অভিযোগটা করা হচ্ছিল তাকে আপনি অস্বীকার করছেন কিনা? আগামী মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। হরিপদ সাহা, সময়। সরু সড়কে বড় বড় গর্ত আর জমে থাকা পানি, চলাচলের প্রায় অনুপযোগী বেগম রোকেয়া সরণি এখন যেন মরণ ফাঁদ। দিনের পর দিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা। আগারগাঁও থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত বেহাল সড়কের কোনো সংস্কার না হওয়ায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ওমর ফারুকের ছবিতে আহমেদ সালেহিনের রিপোর্ট। সাপের মতো একিয়ে বেঁকিয়ে গর্ত এড়ানোর চেষ্টায় চলতে হয় এই সড়কে, অনেকটা যেন ড্রাইভিংয়ের কঠিন পরীক্ষা। সড়কটি বলে এই পথে কেউ চলাচল করেন না, কিন্তু এক সময় সবচেয়ে ব্যস্ততম সড়ক ছিল মিরপুরের এই বেগম রোকেয়া সরণি। মিরপুরের প্রবেশের প্রধান সড়ক হলেও কয়েক লাখ বাসিন্দা ভয়ে সন্ত্রস্ত। দেখা যাচ্ছে আমি দুর্ভোগে কিনছি, আমি ট্যাক্স ভ্যাট দিয়ে, কারণ এটা কেনা কথা ছিল না আমার। মেট্রো রেল কাজ করে না, এটা সিটি কর্পোরেশনের রাস্তা, কিছুই আমরা জানি না। কমপ্লেন চেক করব, কোথায় করব এবং কে এটা সমাধান করবে। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা হরহামেশাই ঘটছে এই সড়কে। রাস্তার বেহাল দশায় সংশ্লিষ্টদের প্রতি ক্ষুব্ধ সড়কে চলাচলকারী সবাই। মিরপুর আসাই মানে আমাদের জন্য ভোগান্তি। 8-9 মাস হয়ে গেছে, এখনো পাইপলাইন ছড়াচ্ছে না। সাসপেনশন, সকেট জাম্পার, মানে কিছুই থাকে না। যারা প্রতিনিধি তারা এগুলা এই কাজ করে না। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, মেট্রো রেলের ঠিকাদারের উদাসীনতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না। কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী মেট্রো রেল কর্তৃপক্ষ এই রাস্তাটা টোটালটা তারা মেনটেইন করবে, কিন্তু তারা এই টাকাগুলো কোথায় কি করে আমরা কোনো কিছু জানতে পারি না।
আর চুক্তি অনুযায়ী রাস্তা সংস্কারের কথা মেট্রো রেলের থাকলেও একে অপরকে দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষ। আমাদের কাছে যে চুক্তি আছে, আপনারা যদি চান চুক্তির কপি সংশ্লিষ্টদের কাছে আমরা পৌঁছে দেব, যে ঠিক আছে, তাইলে রেসপন্সিবিলিটিটা কার এটা বোঝা যাবে। ব্লেম গেমের কোনো সুযোগ নাই, আসলে যার কাজ তাকে করতে হবে। আমাদের যেটুকুন দায়িত্ব আমরা 16 আনা সেখানে করার চেষ্টা করছি। মেট্রো রেল কর্তৃপক্ষকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ঠিকাদারের সাথে যেটুকুন চুক্তি আছে সম্পূর্ণ কাজ যেন ওনারা বুঝে নেন। সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে চলতি সপ্তাহেই মেট্রো রেল এবং ওয়াসা সহ সেবা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে উত্তর সিটি মেয়রের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাঁ হাতের আঙুলে চির ধরায় এবারের ঢাকা প্রিমিয়ার লিগে আর খেলতে পারবেন না আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম। তবে শঙ্কা নেই জিম্বাবুয়ে সফর নিয়ে। ফিট হওয়ার জন্য 1 সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ সময়ের মধ্যেই খেলার জন্য সুস্থ হয়ে যাবেন মুশফিক, এমনটাই প্রত্যাশা আবাহনী ফিজিওর। বর্তমানে ন্যাশনাল টিমের 4-5 জনের মতো প্লেয়ার ইনজুরির সমস্যায় ভুগছেন। তামিম গত কয়েকদিন ধরে ওর হাঁটুতে একটা ব্যথার কমপ্লেন করছিল। টানা খেলার ধকলে ইনজুরিতে পড়ছেন একের পর এক ক্রিকেটার। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল খেলা, তবে গেল অক্টোবর থেকে টানা খেলার মধ্যেই দেশের ক্রিকেটাররা। শিডিউল জটিলতায় চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সূচি, ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ নেই বললেই চলে। জিম্বাবুয়ে সফরে স্কোয়াডে থাকবেন এমন অনেকেই ইনজুরিতে, যার কারণে আপাতত আছেন বিশ্রামে। সে তালিকায় যুক্ত হলেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম। গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্ব পালনের সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক। হাতের ব্যথা নিয়ে শেষ করেন ম্যাচ, এরপর স্ক্যান করানো হলে তাতে চির ধরা পড়ে। তবে মুশফিকের চোট খুব গুরুতর নয় বলে জানালেন আবাহনী ফিজিও, দিয়েছেন স্বস্তির খবর। আবাহনী ক্রিকেট টিমের অধিনায়ক মুশফিকুর রহিম গতকাল কিপিং করার সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পায়। গতকাল এক্সরে করা হলেও আজ সিটি স্ক্যান করার পর সূক্ষ্ম চির ধরা পড়ে। আপাতত তাকে 1 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তবে জিম্বাবুয়ে সফর। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন করোনা সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী। দূরপাল্লার বাস লঞ্চের পর বন্ধ করা হলো ঢাকার সঙ্গে বাংলাদেশের ট্রেন চলাচল। একদিনে আরও 76 জনের মৃত্যু। বাসায় ফিরলেও শারীরিক জটিলতা কমেনি বেগম জিয়ার। লিভার ও কিডনির চিকিৎসায় বিদেশে নিতে চায় বিএনপি। স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত, সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান। এবং প্রকৌশলী হবার মাঝপথেই জাল টাকার কারবারি। রাজধানীতে গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পায়তারা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।